বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকাম ট্যাক্স ট্রেনিং A to Z এর পার্ট 6 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাইম আহমদ। আজকে আমরা বেসিক্যালি কর্পোরেট ট্যাক্স হার এটি নিয়ে আলোচনা শুরু করব। এ পর্যন্ত যে 5টি ভিডিও হয়েছে এর মধ্যে প্রথম ভিডিওটি ছিল দিক নির্দেশনামূলক। টোটাল আমরা কি কি জিনিস ট্যাক্সের জন্য জানতে হবে। এরপরে চারটি পর্ব অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত আমরা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স সংশ্লিষ্ট বিভিন্ন ট্যাক্স রেটগুলো আমরা জেনেছি। আজকে বেসিক্যালি আমরা একটু নতুন জায়গায় আসলাম, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি তালিকা দেওয়া আছে, ছক দেওয়া আছে এবং ছকের মধ্যে কোম্পানির ধরন এবং ট্যাক্সের যে হার সেটি এখানে এই সাইডে দেওয়া আছে। তো আমরা যদি দেখি একটু কি ধরনের কোম্পানি এখানে আছে এবং সেইটা যেহেতু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এবং ট্যাক্সের হারও সেজন্য বিভিন্ন। তো পাবলিকলি ট্রেডেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড বলতে বোঝায় যে সকল কোম্পানি বাংলাদেশের যে শেয়ার বাজার আছে সেই শেয়ার বাজারে এনলিস্টেড অর্থাৎ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এমন কোম্পানির ক্ষেত্রে তার ট্যাক্স রেট হবে 25%। নানা কারণে তাদের ট্যাক্স রেটটা কম হয়ে থাকে। প্রথমত এসব কোম্পানি স্টক এক্সচেঞ্জে যারা আসে তারা খুব মোটামুটি একটা স্বচ্ছতার ভিত্তিতে তাদের যে অডিট রিপোর্টগুলো হয়ে থাকে এগুলো থাকে, তাদের জবাবদিহিতার জায়গাগুলো বেশি থাকে। বিশেষ করে শেয়ার ছাড়ার কারণে অসংখ্য মানুষের কাছে তাদের হিসাব নিকাশ নিয়মিত আপডেট দিতে হয়। তো এছাড়া সরকারের জায়গা থেকে দেখলে আরেকটা বেনিফিট সরকারের আছে, সেটা হচ্ছে এটার মাধ্যমে অসংখ্য মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ হয়। অনেক মানুষ শেয়ার বাজারের সাথে এঙ্গেজ হয়, শেয়ার বাজারও সচল থাকে। যদিও বাংলাদেশের শেয়ার বাজারের আসলে দুঃখের কথা বলে লাভ নেই। তো এখানে একটি আবার শর্ত আছে, সেটি হচ্ছে তবে উক্ত কোম্পানি তার পরিশোধিত মূলধনের 20% শেয়ার ইনিশিয়াল পাবলিক অফারিং IPO এর মাধ্যমে হস্তান্তর করলে উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের উপর 10% হারে রেয়াত পাবে। একটু সহজভাবে বললে, যে বছর ওই কোম্পানিটা শেয়ার বাজারে ইনলিস্টেড হবে বা শেয়ার বাজারে আসবে, ওই বছর যদি তার কোম্পানির কমপক্ষে 20% শেয়ার IPO বা আরও সহজে বললে প্রাইমারি যে শেয়ার থাকে সেই শেয়ারের মাধ্যমে যদি সে বিলি করে বা হস্তান্তর করে, তাহলে শুধুমাত্র ওই বছরে সে 10% কর রেয়াত পাবে। তো সহজ করে বললে এইটা তো 1 বছরের জন্য। তো নর্মালি যে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত যে সকল কোম্পানি আছে তার ট্যাক্স রেট 25%। এরপরে আছে পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি, অর্থাৎ যে সকল কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয়, নর্মালি মাঝারি কিংবা ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে সেগুলো আসলে শেয়ার বাজারে এনলিস্টেড থাকে না, এই সকল কোম্পানির ক্ষেত্রে 32.5% হারে ট্যাক্স পরিশোধ করতে হবে। এরপরে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিকলি ট্রেডেড হলে, অর্থাৎ মার্চেন্ট ব্যাংক আমরা নর্মাল যে কনভেনশনাল ব্যাংক আছে এগুলো থেকে একটু ব্যতিক্রম। এই মার্চেন্ট ব্যাংকগুলো বিভিন্ন ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ব্যাংক। আপনারা একটু গুগল করলে বাংলাদেশে দেখবেন যে প্রায় 25-30টা মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম আছে। এর বাইরে যে নর্মালি আমরা যে ব্যাংকগুলো দেখি, বিভিন্ন ডাচ বাংলা, ইসলাম ব্যাংক বা অন্যান্য, এবং বিমা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো যদি পাবলিকলি ট্রেডেড হয়, পাবলিকলি ট্রেডেড মানে কি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে তার ট্যাক্স দিতে হবে 37.5%। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ মার্চেন্ট ব্যাংক ব্যতীত যদি পাবলিকলি ট্রেডেড না হয়, অর্থাৎ যদি সে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারে এনলিস্টেড না হয়, সেক্ষেত্রে তার 40% ট্যাক্স পরিশোধ করতে হবে মোট আয়ের। আর মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5% ট্যাক্স পরিশোধ করতে হবে। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি 45% হারে ট্যাক্স প্রদান করবে এবং যেহেতু এটা ক্ষতিকর পণ্য সেক্ষেত্রে সে আরও অতিরিক্ত 2.5% সারচার্জ পরিশোধ করবে। তো এরপর রয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি। মোবাইল ফোন অপারেটর কোম্পানি নর্মালি 45% হারে ট্যাক্স দিতে হয়, তবে একটি ক্ষেত্রে সে 40% অর্থাৎ 5% কম দিতে পারবে। তো শর্ত দুটি যদি আমরা দেখি, যদি এরূপ কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম 10% শেয়ার, যার মধ্যে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট 5%-এর অধিক হবে না,
স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করে পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়, তবে তার কর হার হবে 40%। একটু জটিল মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে। এখানে যেটা বলা হয়েছে, যদি কোনো সিম কোম্পানি, মোবাইল ফোন অপারেটর, তারা যদি ন্যূনতম 10% শেয়ার বাজারে বিনিয়োগ করে, মানে ছাড়ে, এর মধ্যে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট 5%-এর বেশি না হয়, অর্থাৎ 10% তার শেয়ার বাজারে শেয়ার ছাড়বে। এর মধ্যে একটা সিস্টেম আছে যে প্রাইমারি শেয়ার যে বাজারে আসে বা স্টক এক্সচেঞ্জে ছাড়া হয়, এর আগেও উক্ত কোম্পানি চাইলে তার কিছু শেয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, ব্যক্তির কাছে আগে বিক্রি করে ফেলতে পারে। এই বিক্রিটা যদি 5%-এর বেশি না হয়, সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের এই প্রসেসের মধ্য দিয়ে যদি সে শেয়ার বাজারে আসে, তাহলে সে 40% হারে ট্যাক্স পরিশোধ করবে। আরেকটি শর্ত আছে, এরূপ কোনো কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম 20% শেয়ার ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিওর মাধ্যমে হস্তান্তর করে, তাহলে হস্তান্তর সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের উপর 10% রেয়াত পাবে। মানে এইটার একেবারে সেম কাহিনী। যদি সে যে বছর শেয়ার বাজারে আসবে, ওই বছর যদি প্রাইমারি শেয়ার মিনিমাম 20% ছাড়ে উক্ত কোম্পানি, তাহলে সে ওই বছর, শুধুমাত্র ওই বছর 10% রেয়াত পাবে। এরপরে রয়েছে ব্যক্তিসংঘ, অ্যাসোসিয়েশন অফ পার্সন বলে ইংলিশে। তো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাসোসিয়েশন অফ পার্সনের প্র্যাকটিক্যাল উদাহরণ আসলে খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে যদি 4-5 জন মিলে কোনো ধরনের কি বলা যায়, লিগ্যাল ডকুমেন্টস বা প্রমাণপত্র ছাড়া একসাথে ব্যবসা বাণিজ্য করে, তখন ওই ধরনের ব্যবসাকে আসলে ব্যক্তিসংঘ বা ব্যক্তিসংঘের ব্যবসা, অ্যাসোসিয়েশন অফ পার্সন বলা হয়। বাই দ্য ওয়ে, এটি বাস্তবে আছে, কিন্তু মানে যখন ট্যাক্স অফিসে এগুলো খুঁজে পাওয়া যায় না, বা এই ধরনের মানুষ আসলে ওইভাবে ট্যাক্স দেয় না। তো যাই হোক, এই অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে 32.5% ভ্যাট পরিশোধ করতে হবে। এরপরে আমরা যে স্লাইডটি আছে দেখুন, হ্রাসকৃত হারে আয়কর পরিশোধ করে যে সকল কোম্পানি, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে 25 থেকে 40-45% পর্যন্ত ট্যাক্সের রেট আছে, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা আসলে কম হারে ট্যাক্স প্রদান করতে পারে। তো সেই ধরনের দেখি আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 2022 সাল পর্যন্ত, এখন পর্যন্ত যে টাইম এক্সটেন্ড করা হয়েছে, সে 15% হারে ট্যাক্স পরিশোধ করবে। নিটওয়ার এবং ওভেন গার্মেন্টস, এই ওভেন এবং নিটওয়ার গার্মেন্টসের ক্ষেত্রে 22 সাল পর্যন্ত সে 12% হারে ট্যাক্স পরিশোধ করবে। এই সালগুলো আসলে পরবর্তীতে আরও বর্ধিত করা হতে পারে। নিটওয়ার এবং ওভেন গার্মেন্টসের মধ্যে যাদের গ্রিন বিল্ডিং সার্টিফিকেট আছে, অর্থাৎ এটা কমপ্লায়েন্স ইস্যু, যে সকল গার্মেন্টসে সবুজায়নের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই সবুজায়ন যে সকল গার্মেন্টস করতে পেরেছে এবং সার্টিফিকেট নিতে পেরেছে, সেই সকল গার্মেন্টস মাত্র 10% ট্যাক্স পরিশোধ করবে। অর্থাৎ নর্মালি তার করা লাগবে 12%, যদি এই কমপ্লায়েন্স থাকে তাহলে সে করবে 10%। এরপর জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠান, অর্থাৎ যদি জাতীয়ভাবে কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই সকল গবেষণা প্রতিষ্ঠান তার বার্ষিক আয় হবে, আয়ের 15% ট্যাক্স দেবে। বেসরকারি মেডিকেল, এখানে সবগুলো বেসরকারি, বেসিক্যালি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বেসরকারি আইটি কলেজ, এই সকল প্রতিষ্ঠান 15% হারে ট্যাক্স পরিশোধ করবে। এরপরে দেখুন, কোঅপারেটিভ সোসাইটি বা আমরা সমবায় সমিতি বলি যেগুলোকে, ওইগুলো যদি নিবন্ধিত হয় আন্ডার কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2001 এর অধীনে, সেক্ষেত্রে সে 15% হারে ট্যাক্স প্রদান করবে। এরপরে সর্বশেষ যেটি আছে, এটি মূলত পোলট্রি বা চাষাবাদ রিলেটেড। পোলট্রি ফিড উৎপাদক, মাছ ও গবাদি পশুর পেলেটেড পোলট্রি ফিড, অর্থাৎ আমরা যে দানাদার যে খাদ্যগুলো দেখি, উৎপাদক, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ, গবাদি পশুর খামার, দুগ্ধ খামার, উদ্যান খামার প্রকল্প, ব্যাঙ চাষ প্রকল্প, রেশম চাষ প্রকল্প, মাশরুম চাষ প্রকল্প এবং ফুল চাষ প্রকল্পের ক্ষেত্রে প্রথম 10 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত যদি তার ইনকাম হয়, সে 3% হারে ট্যাক্স পরিশোধ করবে।
পরবর্তী 20 লাখ অর্থাৎ 10 লাখের পর আরও 20 লাখ অর্থাৎ 30 লাখ পর্যন্ত যদি হয়, এই প্রথমে 10 লাখের জন্য 3%, পরবর্তী 20 লাখের জন্য 10% হারে সে ট্যাক্স পরিশোধ করবে। অবশিষ্ট আয়ের জন্য অর্থাৎ 30 লাখের পরে যত আয় হবে সেক্ষেত্রে 15% হারে সে ট্যাক্স পরিশোধ করবে। তো এরপরে রয়েছে, আমরা প্রথমে দেখলাম হচ্ছে, এটাকে আদর্শ আর বলা যায় না, কিন্তু নর্মালি যেটা 25 থেকে 45%, পরে দেখলাম হচ্ছে আমরা হ্রাসকৃত হার, আর এইখানে রয়েছে 25% অর্থাৎ সুনির্দিষ্ট 25% হারে যে সকল লোকাল অথরিটি, এটার আসলে সঠিক বাংলাটা কি এটা আমার খেয়াল আসতেছিল না, যার কারণে লোকাল অথরিটি লিখে রেখেছি। এগুলো অনেকটা সরকারি প্রতিষ্ঠান, আর কি অনেকটা না, পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এটাকে লোকাল অথরিটি হিসাবে ট্রিট করা হয়। বিশেষায়িত যে সকল প্রতিষ্ঠান আছে, যেমন ওয়াসা, বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি, রাজুক, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, খুলনা ডেভেলপমেন্ট একাডেমি, এরকম করে প্রায় 23টি প্রতিষ্ঠান আছে। এগুলো আমরা সরকারি প্রতিষ্ঠান হিসেবে অনেকটা চিনে থাকি, যেমন বাংলাদেশ ব্রিজ অথরিটি, তারপর বিভিন্ন পোর্ট, যেমন পায়রা পোর্ট অথরিটি, মোংলা পোর্ট অথরিটি, হ্যাঁ, বিটিআরসি, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ বেতার। তো এ সকল প্রতিষ্ঠান বেসিক্যালি তাদের যে বার্ষিক মুনাফা হয়, সেই মুনাফার 25% সে ট্যাক্স পরিশোধ করবে। তো আমরা 3টি ধাপে বেসিক্যালি টোটাল কর্পোরেট যে ট্যাক্স আছে সেই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারলাম আশা করি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এটার সংশ্লিষ্ট আরও যে বিভিন্ন ট্যাক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কর্পোরেট ট্যাক্স নিয়ে। তো আশা করি আপনারা সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।